হ্যালো স্টুডেন্টস। তো প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পড়বে যে আজকে যে টপিকটা তোমাদেরকে আলোচনা করব সেটা হচ্ছে কি সামাজিকীকরণ। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিক থেকে কিন্তু প্রশ্ন সিটেটে অনেকবার এসেছে। আর এই টপিক থেকে প্রশ্ন কিন্তু 2017 সালে প্রাইমারি টেট পরীক্ষাও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসেছিল। তো আজকে আমরা ফার্স্ট পার্টটা আলোচনা করব। পরের দিন কিন্তু আমরা সেকেন্ড পার্টটা তোমাদেরকে আলোচনা করে দেব। তো আজকে যে ক্লাসটা সেটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসগুলো কিন্তু আমাদের টিচমেন্ট টিউশনে, যেটা আমাদের পেড ব্যাচের ক্লাস, তো তোমাদেরকে আজকে আমি ইউটিউবের মাধ্যমে এটা দিচ্ছি। তো এর জন্যই দিচ্ছি, তোমরা যারা 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, তাদের যদি কোনো গাইডের প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো তোমরা যারা 2024-এর জন্য প্রস্তুতি নিচ্ছ বা পরীক্ষা দেবে বলে মনে করছো, তোমাদের জন্য আমাদের কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটা কি বললাম? 9647300217, এখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোকেই কিন্তু একই সঙ্গে পড়ানো হচ্ছে। শুধুমাত্র একটা কোর্সে অ্যাডমিশন নিলেই কিন্তু তোমরা দুটো কোর্স কিন্তু করতে পারবে। তো আমাদের কোর্স ফি খুবই কম রয়েছে, অর্থাৎ মান্থলি ফিজ রয়েছে খুবই কম, দেখতে পাচ্ছ খুবই কম মান্থলি ফিজ রয়েছে, যেটা মাত্র 85 টাকা করে পড়ছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, আমাদের রেগুলার লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো আর দেরি করো না, অতি শীঘ্রই অ্যাডমিশন নিয়ে নাও, কারণ প্রশ্নর মান খুবই দিন দিন কঠিন হতে চলেছে। তো ক্লাস করো, মক টেস্ট দাও এবং রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকো। আশা করছি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। চলো তো আজকের ক্লাস আমরা স্টার্ট করি। ওকে, চলো দেখো, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তোমাদের যে অফিসিয়াল সিলেবাস রয়েছে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে। সেই টপিকটার নাম হচ্ছে কি জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট অ্যান্ড জেন্ডার রোল, জেন্ডার বায়াস অ্যান্ড এডুকেশন প্র্যাকটিস। যেটা বাংলাতে বলছে যে আমাদের শিক্ষাতে বা আমাদের সমাজে বা শিক্ষাতে জেন্ডার মানে কি, লিঙ্গর কি ভূমিকা রয়েছে বা লিঙ্গ জনিত যে পার্থক্য আমরা করে থাকি তার কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেগুলো আমরা কিভাবে কমাতে পারি সেই সম্পর্কে আজকে আমরা পড়বো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সিটেটে কিন্তু এই চ্যাপ্টার থেকে বারবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, আজকের চ্যাপ্টার হচ্ছে কি জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোল, জেন্ডার বায়াস আর এডুকেশনাল প্র্যাকটিস, অর্থাৎ আমাদের শিক্ষার ক্ষেত্রে এর কি কি প্রভাব রয়েছে, এই টপিকটা পড়বো। চলো দেখো, প্রথমেই প্রত্যেকটা লাইন লাইন বাই লাইন পড়বো। তোমরা যদি কোনো দিকে বুঝতে প্রবলেম হয় আমাকে মেসেজ বক্সে জানাবে। দেখো, প্রথমে যেটা জানবো কি সামাজিকরণ, একটু পড়ে নি তারপর তোমাদের বুঝিয়ে দেবো। বলছে সামাজিকরণটা কি? সামাজিকরণ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। তারপর নেক্সট বলছে সামাজিকরণ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। শিশুর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কি হয়? সামাজিকরণ ঘটে। তারপরে বলছে নতুন পরিবেশের সঙ্গে, নতুন অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে, এই খাপ খাইয়ে নেওয়া প্রক্রিয়ার ফলে আচরণের পরিবর্তন আসে। নতুন নিয়ম কানুন রীতি নীতি নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে ফেলার প্রক্রিয়ার নাম হচ্ছে সামাজিকরণ। তাহলে আমি এটা রিডিং পড়ে নিলাম, এবার তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দিই। দেখো, তাহলে প্রথম পয়েন্টে কি বলছে ভালো করে দেখো। প্রথম পয়েন্টে বলা হয়েছে যে সামাজিকরণ কি বা সামাজিকীকরণ কি। দেখো কি বলছে এখানে, প্রথম পয়েন্ট, তাহলে সামাজিকরণ হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। তার মানে কি? জীবনব্যাপী মানে কি? জীবনব্যাপী কথাটির মানে হচ্ছে একটা শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রসেস। তাহলে কি? জন্ম থেকে কিন্তু মৃত্যু, জন্ম থেকে কিন্তু মৃত্যু পর্যন্ত যে প্রসেসটা হবে সেটাকে বলছে কি জীবনব্যাপী প্রক্রিয়া। মানে একটা শিশু জন্মগ্রহণ করলো, তার প্রথম সামাজিকরণ কার সঙ্গে হয়? তার মা, বাবা, তার বাড়ির পরিবেশ। তারপর ধীরে 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 তার পরিবেশ চলে যায়, পরিবেশে কলেজ, বন্ধু, পাড়ার প্রতিবেশী সবার সঙ্গে কিন্তু ধীরে ধীরে সামাজিকরণ হচ্ছে। কিন্তু এই ব্যক্তির সামাজিকরণ ততদিনই চলতে থাকে যতক্ষণ না সে এই পৃথিবী থেকে মারা যায়।
অর্থাৎ সামাজিকীকরণ হলো কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা প্রক্রিয়া, এটা কিন্তু মাথায় রাখবে। তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে জীবনব্যাপী প্রক্রিয়া সামাজিকীকরণ ছাড়া আর কোন মানে একটা রয়েছে সেটাকে আমরা জীবনব্যাপী প্রক্রিয়া বলি। সামাজিকীকরণকে তো আমরা জীবনব্যাপী প্রক্রিয়া বললাম, সামাজিকীকরণ ছাড়া আর কোনটি রয়েছে যেটা কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া, বলো দিনি। অনেকগুলো রয়েছে, যে কোনো একটা বলো। সামাজিকীকরণ হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এই সামাজিকীকরণ ছাড়া আর কোন প্রক্রিয়াটি রয়েছে যেটি কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া, বলো কেউ। শুনতে পাচ্ছ না আমার কথা? কেউ রিপ্লাই করো। সামাজিকরণ ছাড়া বিকাশ হচ্ছে একটি জীবন ব্যাপী একটা প্রক্রিয়া। বিকাশ আছে, একটা বিকাশ আছে, জীবনব্যাপী প্রক্রিয়া। আরেকটা বলো কেউ। অনেকগুলো আছে তো, বলো কেউ, বৃদ্ধি। ভাবো একটু। স্যার দেখো, আমি তো ছবি দেখছি না, কিছু আপনার পিকচার দেখতেই পাচ্ছি না। আচ্ছা বাকিরা দেখতে পাচ্ছ না? বাকিরা স্ক্রিন দেখতে পাচ্ছ? পাচ্ছি স্যার। ও, তুমি দেখতে পাচ্ছ না? তুমি একবার লেফট করো ক্লাস থেকে, লেফট করে আবার জয়েন করো, ঠিক আছে? তুমি লেফট করে আরেকবার জয়েন করো, দেখো সব দেখতে হবে। চলো, তাহলে আমরা দেখলাম সামাজিকীকরণ হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। তাহলে সামাজিকীকরণ ছাড়া আর একটা আমরা বলতে পারি না, শিখন। শিখনটা কি জীবনব্যাপী তো? তাহলে একটা কি পেলাম, শিখন। আর একটা কি পাবো, বিকাশ। ঠিক আছে, তাহলে শিখন আর এই বিকাশ, শিখন আর বিকাশ কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া, এই দুটো কিন্তু মাথায় রাখবে, পরীক্ষা আসে। ক্লিয়ার? দেখো নেক্সট বলছে, সামাজিকীকরণ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। নিরবিচ্ছিন্ন মানে কি? নিরবিচ্ছিন্ন কথাটির অর্থ হচ্ছে যেটা কখনো বিচ্ছিন্ন হয় না। মানেটা বোঝো। এর মানে বলতে চাইছে, ধরো আজকে আমার সামাজিকীকরণ হলো, কালকে আমার সামাজিকীকরণ হবে না, আবার 10 দিন পর সামাজিকীকরণ হলো, আবার 10 দিন হলো না, এইরকম কিন্তু নয়। একটা মানুষ অ্যাজ এ হিউম্যান বিংস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সব সময় কন্টিনিউয়াসলি সামাজিকীকরণ হচ্ছে। আজকে তুমি তোমার বাড়িতে আছো, কালকে তুমি তোমার মামার বাড়ি বেড়াতে গেলে, সেখানকার পরিবেশ তুমি জানছো বুঝছো, সামাজিকরণ হচ্ছে। তোমার মামার বাড়ি থেকে কালকে মাসির বাড়ি বেড়াতে গেছো, সেখানেও সামাজিকরণ হচ্ছে। অর্থাৎ তোমার সামাজিকীকরণটা কি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ কন্টিনিউয়াসলি প্রসেস। তাই এটা কি 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 বলবো আমরা, যে সামাজিকীকরণ হচ্ছে একটি জীবনব্যাপী এবং নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। শুধু সামাজিকীকরণ নয়, এখানে শিক্ষা এবং বিকাশ দুটোই কিন্তু কি জীবনব্যাপী, জীবনব্যাপী তার সঙ্গে কিন্তু নিরবিচ্ছিন্ন। ক্লিয়ার? নেক্সট দেখো, শিশুর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়ায় জীবন চলতে থাকে, যেটা আমি তোমাকে বললাম। তাহলে এই সামাজিকীকরণ প্রক্রিয়াটি, একটি শিশু জন্মগ্রহণ করলো, জন্ম থেকে কিন্তু তার মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়াটা কিন্তু চলতে থাকে। কিন্তু এর যে গতি, গতি কোনো সময় বাড়তে পারে, কোনো সময় কমতে পারে। বোঝা গেল? তাহলে একটা শিশুর জীবনে সামাজিকীকরণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হবে, কিন্তু তার যে গতি, গতি কখনো সমান হবে না। গতি কখনো বাড়বে, আবার কখনো কমবে। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে নতুন পরিবেশের সঙ্গে, নতুন অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে হয়। তাহলে কি বলছে, সামাজিকীকরণ বলতে বোঝাচ্ছে যদি কোনো একটা নতুন পরিবেশে তুমি যাও, ধরো তোমার বাড়ি কোথায়, কলকাতা, তুমি চলে গেলে দার্জিলিং, কলকাতা এবং দার্জিলিং এর যে আবহাওয়া সেটা কিন্তু আলাদা। তুমি কিন্তু সেখানে গিয়ে 10 দিন বা 15 দিনের মধ্যে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছো, সেখানকার সঙ্গে তুমি পরিচিতি ঘটাতে পারছো। এটা কি বলছে, কি সামাজিকরণ। তাই বলছে নতুন পরিবেশের সঙ্গে, নতুন অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, এটাকে বলছে কি সামাজিকীকরণ। এই খাপ খাইয়ে নেওয়া প্রক্রিয়ার ফলে তার আচরণের পরিবর্তন আসে। বুঝতে গেল? তাহলে সামাজিকীকরণ কি করে, ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটায়। আর কি করছে, নিয়ম কানুন রীতি নীতি নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলে। আমি যেটা তোমাকে বললাম, দেখো কিছু কিছু মানুষ রয়েছে যারা কিন্তু গ্রামে বসবাস করে, হঠাৎ তারা যদি শহরে চলে যায়, তারা কিন্তু ধীরে ধীরে শহরের যে পরিবেশ, শহরের যে আদব কায়দা তারা কিন্তু শিখে ফেলে।
কারণটা কি? এটাই হচ্ছে সামাজিকীকরণ। আবার অনেক কিছু বলবে, আবার অনেক সময় কি দেখা যায়, আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু শহরের মানুষ কোনো কর্মসংস্থানের ব্যাপারে তারা কি করে, গ্রামের দিকে চলে আসে। ঠিক আছে, যারা শহরে বসবাস করে তারা বিভিন্ন চাকরির জন্য হতে পারে বা বিভিন্ন কর্মসংস্থানের জন্য হতে পারে, তারা কিন্তু গ্রাম্য এলাকার দিকে চলে আসে। তখন কিন্তু তারা গ্রাম্য পরিবেশের যে আদব কায়দা আচার আচরণ রয়েছে সেগুলো কিন্তু তারা ধীরে ধীরে অ্যাডপ্ট করে বা মানিয়ে নিতে শেখে। এই যে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এইটাকেই বলছে কি সামাজিকীকরণ। এই কথাগুলো মনে রাখো, এইগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে দেখো নিয়ম কানুন রীতিনীতি সবকিছু কিন্তু মানিয়ে নিল। নেক্সট দেখো, নেক্সট আরেকটা উদাহরণ বলছে কি সামাজিকীকরণটা কি, দেখো যে প্রক্রিয়ার সাহায্যে শিশুকে সমাজের রীতিনীতি আদব কায়দা সংস্কৃতি আদর্শ মূল্যবোধ দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে এবং শিশু তা গ্রহণ করে ও মেনে চলে, তাকে কি বলছে সামাজিকীকরণ। তাহলে এখানে কি দেখো কি বলছে, এখানে বলছে সামাজিকীকরণটা কি, সামাজিকীকরণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া, তাহলে কি বলছে সামাজিকীকরণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একটি শিশুকে সমাজের রীতিনীতি আদব কায়দা সংস্কৃতি আদর্শ মূল্যবোধ দায়িত্ব এগুলো শেখায়। যেমন আমি তোমাদেরকে বললাম, ধরো তুমি আজকে স্টুডেন্ট আছো, কালকে তুমি যখন একজন সরকারি চাকরি পাবে বা তুমি একজন টিচার হবে, তোমার যে আদব কায়দা, তুমি যখন টিচার হওয়ার পর তোমার আদব কায়দা কি পরিবর্তন ঘটবে না? অবশ্যই ঘটবে। কেন ঘটছে? কারণ তুমি সামাজিকীকরণ করতে শিখেছো, তুমি বুঝতে শিখেছো আমার সমাজের যোগ্যতা কি রয়েছে, আমার সমাজে মূল্য কি রয়েছে, আমার সমাজে কি দায়িত্ব রয়েছে। যখন তুমি এগুলো বুঝতে পারছো এবং নিজেকে পরিবর্তন করতে পারছো, সেটা কি বলবো আমরা, সামাজিকরণ। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, সামাজিকীকরণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তির রীতি নীতি আদব কায়দা সংস্কৃতি আদর্শ মূল্যবোধ এগুলো শেখাতে সাহায্য করে এবং মেনে চলতে সাহায্য করে, এটা কি বলছে কি সামাজিকীকরণ। নেক্সট দেখো, এবার সামাজিকীকরণের অনেকগুলো ভাগ আছে। প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে কি স্বাভাবিক সামাজিকীকরণ। তাহলে স্বাভাবিক সামাজিকীকরণটা কি, যখন শিশু স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলার মধ্যে দিয়ে সামাজিক সামাজিক জগতের ভাই বোন পিতামাতা খেলার সাথী ইত্যাদির সঙ্গে মিথস্ক্রিয়া করে সমাজের রীতিনীতি আচার আচরণ অনুকরণ ও আত্মীকরণ করে, তাকে বলছে কি সামাজিকরণ। কোন ধরনের? স্বাভাবিক। জিনিসটা বোঝো, আমি একটু ভালো ভাষায় বুঝিয়ে দিই। যখন আমরা বাংলা পড়িয়েছিলাম, একটা পড়েছিলাম কি শিখন আর একটা হচ্ছে আত্মীকরণ। এই যে সামাজিকীকরণ এটা একটা আত্মীকরণ। এখানে ব্যক্তি বা শিশুকে শেখানো হয় না যে তুমি বড়দের সঙ্গে এইভাবে কথা বলবে, তারা কিন্তু অটোমেটিক্যালি সেই জিনিসটাকে শিখে নেয় বা সেই জিনিসটাকে অটোমেটিক্যালি তারা ক্যাপচার করে নেয়। কাদের মাধ্যমে? তার ভাই বোন পিতা মাতা তারপর খেলার সাথী এদের মাধ্যমে। যখন তার আশেপাশে প্রতিবেশীদের সঙ্গে আলাপ আলোচনা করে বা তাদের আদব কায়দাগুলো অনুসরণ করে যখন তারা কোনো একটা সমাজের নিয়ম নীতিগুলো মেনে চলে, সেটাকে বলছে স্বাভাবিক সামাজিকরণ। এখানে ব্যক্তিকে কোনো কিছু বই পড়ে শিখতে হয় না, তারা অটোমেটিক্যালি শিখে যায়, এটাকে বলছে কি স্বাভাবিক সামাজিকরণ। বলো, পুরো পেজটাতে কারো বুঝতে প্রবলেম? স্যার স্বতঃস্ফূর্ত মানে ওটা? স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে স্বাভাবিকভাবে। মানে দেখো, এটা আমি বলতে পারি কি যে স্বতঃস্ফূর্ত মানে আমি তোমাকে জোর করব না, তুমি অটোমেটিক্যালি। যেমন দেখো, রাত্রি যখন হয়, তোমার এখন কিন্তু ঘুম পাচ্ছে না, যখন রাত্রি 11টা 12টা বেজে যাবে অটোমেটিক্যালি তোমার ঘুম চলে আসবে। তুমি কি বলো যে আমার ঘুমাই ঘুমাই ঘুমাই? বলো কি? বলো না। ওই যে তোমার অটোমেটিক্যালি তোমার জীবনে যখন কোনো কিছু হয়ে যাচ্ছে, সেটাকে বলছে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে হওয়া। বলো, আর কোন জায়গায় বুঝতে প্রবলেম? না স্যার। ওকে, মাইক্রোফোন অফ করো। দেখো, একটা বললাম কি স্বতঃস্ফূর্ত, এবার হচ্ছে পরিকল্পনা করে প্ল্যান করে করতে হবে, বোঝা গেল? প্ল্যান মাফিক। যেমন দেখো, বলছে প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান
তার বিভিন্ন পাঠ্যক্রম ও সহপাঠক্রমিক কর্মসূচির মাধ্যমে যে সামাজিকীকরণ ঘটানো হয় তাকে বলছে কি পরিকল্পিত। এখানে কি হচ্ছে, তোমাকে পড়ানো হবে যে বড়দের সঙ্গে এইভাবে কথা বলবে, ছোটদের সঙ্গে এইভাবে কথা বলবে, মানুষের সঙ্গে এইভাবে মিশবে। তাহলে এইগুলো কি, এগুলো যখন আমি পুঁথিগত ভাবে শিখবো সেটাকে বলবো কি আমরা পরিকল্পিত সামাজিকরণ। বোঝা গেল? তাহলে পরিকল্পিত সামাজিকরণটা কি, যখন আমরা সমাজের নিয়ম নীতি আদব কায়দা পরিকল্পনা অনুযায়ী প্ল্যান অনুযায়ী কোন প্রতিষ্ঠানের পাঠ্যসূচি থেকে সহপাঠক্রমিক কার্যবলী থেকে বিভিন্ন কর্মসূচি থেকে আমরা শিক্ষা লাভ করব, সেটাকে আমরা বলবো কি পরিকল্পিত সামাজিকরণ। চলো নেক্সট দেখো। নেক্সট দেখো কি বলছে, সামাজিকীকরণের মাধ্যম বা এজেন্সি অফ সোশিয়ালাইজেশন। সামাজিকীকরণের মাধ্যমটা কি, সামাজিকীকরণের মাধ্যম হচ্ছে কি এজেন্সি অফ হচ্ছে কি সোশিয়ালাইজেশন। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার প্রশ্ন আসে এখান থেকে। দেখো প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে কি প্রাইমারি এজেন্সি। ভালো করে মনে রাখো, বলছে যাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেগুলো হচ্ছে কি যেমন পিতামাতা পরিবার, এইগুলোকে আমরা কি বলবো প্রাইমারি এজেন্সি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনো একজন ব্যক্তির সামাজিকীকরণে প্রাইমারি এজেন্সি কি হবে, তাহলে আনসার হবে কি বাবা মা এবং পরিবার। এই তিনটে জিনিস হচ্ছে আমাদের প্রাইমারি এজেন্সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, নেক্সট বলছে সেকেন্ডারি এজেন্সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। বলছে দেখো স্কুল, পিয়ার গ্রুপ অ্যান্ড দ্য মাস মিডিয়া আর কনসিডার হচ্ছে কি সেকেন্ডারি সোশিয়ালাইজেশন এজেন্সি। মানে কি, স্কুল মানে কি, স্কুল মানে আমাদের মাঠ, মানে স্কুল মানে বিদ্যালয়। পিয়ার গ্রুপ মানে কি, ওই যে পিয়ার গ্রুপ মানে দলগত যে গ্রুপগুলো করে থাকি আমরা ক্লাসে পড়াশোনা করার জন্য। তারপর মাস মিডিয়া মানে কি বিভিন্ন গণমাধ্যম। এইগুলোকে আমরা কি বলবো সেকেন্ডারি এজেন্সির মধ্যে ফেলবো। তাহলে পরীক্ষা যদি আসে প্রাইমারি এজেন্সি কোনটা, শুধুমাত্র বাবা মা এবং ফ্যামিলি, এই তিনটে জিনিস বাদে সব কিছুই আমাদের কিন্তু সেকেন্ডারি এজেন্সির আন্ডারে চলে যাবে। এই তিনটে জিনিস, তাহলে কি কি বললাম, একটা হচ্ছে কি ফাদার, একটা হচ্ছে কি মাদার, একটা হচ্ছে কি ফ্যামিলি। বোঝা গেল? এই তিনটে জিনিস ফাদার মাদার ফ্যামিলি, এই তিনটে হচ্ছে আমাদের কি প্রাইমারি এজেন্সি। আর বাকি যাই আসুক না কেন পরীক্ষায় আমাদের আনসার হবে কি সেকেন্ডারি এজেন্সি। ক্লিয়ার? নেক্সট দেখো, কৈশোরকালে সব থেকে বেশি শিশুরা সমবয়সী দলে আকৃষ্ট হয়। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে কোন বয়সের শিশুরা সব থেকে কৈশোরকালে, মানে কোন বয়সের শিশুরা সব থেকে মানে কি বলছে দেখো সমবয়সী দলের প্রতি। সমবয়সী মানে বোঝো, এখানে সমবয়সী বলতে বোঝাচ্ছে সম জেন্ডার না, কিন্তু জিনিসটা ঘুরিয়ে ফেলো না। মানে কি সমবয়সী মানে কি, যে আমার বয়স ধরো 25, একটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, তারও বয়স 23 থেকে 25, আমি তাদের সঙ্গে মেলামেশা করতে চাইবো, এটাই বলতে চেয়েছে। তাহলে কৈশোরকালে যখন একটা শিশু পৌঁছায় তখন কিন্তু সে সমবয়সী তার বন্ধু বা বান্ধবীদের সঙ্গে বন্ধুত্ব করতে ভালোবাসে, এটা কৈশোরকালে। আবার কি বলছে দেখো, প্রথম বাল্যকালে, যখন একটা শিশুর প্রথম বাল্যকাল হয় শিশুরা তার পিতামাতার কথা অবাধ্য হয়ে তার দলের প্রতি নেতৃত্ব নেয়, এই গ্রুপটিকে কি বলা হয় গ্যাং এজ বলা হয়। তাহলে কি বলছে দেখো, গ্যাং এজ বলতে কি বোঝায়, গ্যাং এজ বলতে বোঝাচ্ছে যখন কোনো বাচ্চারা বা যখন কোনো শিক্ষার্থীরা তার বাবা মাকে প্রায়োরিটি না দিয়ে, তার বাবা কোনো একটা কাজ করতে বলেছে, একটা উদাহরণ দিই, ধরো বিকেল হয়েছে, তার বাবা বলেছে তুই গিয়ে দোকান থেকে এই জিনিসটা কিনে নিয়ে আয়, বা তার মা বলেছে দোকান থেকে এই জিনিসটা কিনে নিয়ে আয়, ঠিক তখনই তার একটা ছোট্ট বন্ধু এসে বলছে চল আমরা বিকেলে ক্রিকেট খেলতে যাব। দেখবে সেই ছেলেটা কখনোই তার বাবা বা তার মায়ের জন্য সেই কাজটা করবে না, কারণ তার জীবনে বা সেই টাইমটাতে তার বাবা মাকে উপেক্ষা করে, তার বাবা মায়ের কথাকে অবাধ্য করে তারা কিন্তু তার বন্ধুদের নির্দেশ মেনে নেয়। তাহলে গ্রুপ কি বলছে সেটা কিন্তু মেনে নেয়, এই জন্য এটাকে কি বলা হয় গ্যাং বয়স বলা হয়। ক্লিয়ার সবার? বলো, কারো বুঝতে প্রবলেম? বলো। স্যার মার্স মিডিয়া মাস মিডিয়া কথার মানে হচ্ছে গণমাধ্যম, টিভি, নিউজ পেপার, বুঝতে হচ্ছে রেডিও,
এগুলোকে বলছে কি গণমাধ্যম, যেটাকে ইংলিশে বলছে মাস মিডিয়া। বলো আর কোনো জায়গায় প্রবলেম? দেখো ভালো করে। ঠিক আছে, সবার ক্লিয়ার? চলো দেখো, আর একটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে কি লুকায়িত পাঠক্রম। লুকায়িত পাঠক্রম মানে বোঝো, লুকায়িত পাঠক্রম মানে যেটা কিন্তু আমাদের প্রকাশ হয় না, কিন্তু আমাদের স্কুলের মানে স্কুল মানে কি, বাচ্চারা যখন স্কুল যাবে সেই স্কুলের কারিকুলাম, স্কুলের এনভায়রনমেন্টকে বজায় রাখার জন্য কিছু গুপ্ত, গুপ্ত মানে লুকানো পাঠক্রম থাকে, সেইগুলোকে বলছে কি লুকায়িত পাঠক্রম। জিনিসটা বোঝো। দেখো এখানে কি বলতে চাইছে, লুকায়িত পাঠক্রমে বলছে লুকায়িত পাঠক্রম বলতে বোঝায় সেই ধরনের কার্যাবলী যা আচরণ বা লিখিতভাবে ব্যক্ত হয় না, এটা ব্যক্ত হয়ে গেছে, ব্যক্ত হয় না, কিন্তু প্রথা অনুযায়ী শিক্ষার্থীরা করে, এই ধরনের আচরণকে কি বলা হয়, লুকায়িত পাঠক্রম। যেমন একটা উদাহরণ দিই তোমাদের, দেখো দেখো আমি তোমাকে বলেছি যে প্রতিদিন রেগুলার ক্লাসে ইউনিফর্ম পরে আসবে, এটা কি কোনো সরকারিভাবে গাইডলাইনের মাধ্যমে বই প্রকাশিত হয়? এর কি কোনো সিলেবাস আছে? উত্তর দাও হ্যাঁ কি না। আছে কি যে রেগুলার তোমরা ক্লাসরুমে তোমাদের ইউনিফর্ম পরে আসবে, এর জন্য কি কোনো অফিসিয়াল সিলেবাস আছে যে পরে আসতেই হবে? নেই। তাহলে কেন পরে আসবে? কারণ স্কুলের এনভায়রনমেন্টকে সুন্দর করার জন্য। এটা কিন্তু প্রকাশ্যভাবে লেখা নেই গাইড বুকে। আবার জিনিসটা দেখো, একজন টিচার যখন ক্লাসরুমে প্রবেশ করে তখন বাকি শিক্ষার্থীরা কিন্তু স্যারকে শ্রদ্ধা বা সম্মান জ্ঞাপন করার জন্য তারা উঠে দাঁড়ায়, এটা কি কোনো সিলেবাসে লেখা আছে? বলো আছে কি? একদমই নেই। তাহলে যখন কোনো মানে স্কুল, যখন বাচ্চারা স্কুলে যাবে, সে স্কুল রিলেটেড কোনো পাঠ্যক্রমের কর্মসূচিগুলো শিক্ষার্থীদের সামনে ব্যক্ত করা হবে না, প্রকাশ করা হবে না, কিন্তু তবুও শিক্ষার্থী সেগুলোকে মেনে নেবে বা মেনে চলবে, এইগুলোকে আমরা বলবো লুকায়িত পাঠ্যক্রম। ক্লিয়ার সবার? বলছি যে সামাজিকরণের যে নিষ্ক্রিয় মাধ্যম ও গণমাধ্যম, এই সক্রিয় মাধ্যম, এগুলো সম্পর্কে একটু বলুন। বলবো, ওগুলো কোনো বাকি আছে বলবো, যেটুক পড়িয়েছি সেইটুকের মধ্যে বলো, বুঝতে কোনো প্রবলেম? ঠিক আছে। ওকে, আমার যতটুকু পড়ানো হবে সেইটুকুর মধ্যে বলবে, সবকিছু তোমাদের যা মনের মধ্যে প্রশ্ন আছে, যেখান থেকে বইয়ে কোশ্চেন দেখেছো সবকিছু করাবো, ঠিক আছে, সবকিছু আছে, কিন্তু যেটুকু পড়াবো সেইটুকু বলবে যে বুঝতে পেরেছো কিনা। দেখো এবার লুকায়িত পাঠ্যক্রমের মধ্যে কি কি রয়েছে দেখে নাও। বলছে শিক্ষক যখন কথা বলছেন, শিক্ষক যখন কথা বলছেন শিক্ষার্থীরা তখন চুপ করে কথা শুনছে। যেমন দেখো, আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, তোমরা কিন্তু চুপ করে শুনছো, এটাও তো একটা পাঠ্যক্রমের মধ্যে, কিন্তু এটা যে একজন শিক্ষক যখন কথা বলবে শিক্ষার্থীরা সেটা চুপি চুপি মন দিয়ে শুনবে, এটা কি কোনো বোর্ডের তরফ থেকে কোনো কি গাইড বুক প্রকাশন করা হয়? করা হয় না। তাহলে এইগুলোকে বলবো আমরা কি লুকায়িত পাঠ্যক্রম। বি নাম্বার দেখো বা খ নাম্বার, সময় মতো বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, এটাও কিন্তু লুকায়িত পাঠ্যক্রম, কারণ এগুলো কোনো গাইড বুক নেই। সমস্ত শিক্ষকই শ্রেণীকক্ষে একই নিয়ম ধার্য করেন না, ঠিক আছে, সমস্ত শিক্ষকই শ্রেণীকক্ষে একই নিয়ম ধার্য করেন না, এটা একদম ঠিক। কারণ দেখো, কোন একজন শিক্ষক ক্লাসে অঙ্ক পড়াতে আসলো, সে তার একরকম করে পড়াবে, অন্য একজন টিচার আসলো তোমাদের অঙ্ক করাতে, সে কিন্তু অন্যরকম করে পড়াবে। তাহলে কি বলতে চাইছে, সমস্ত শিক্ষকই শ্রেণীকক্ষে একই নিয়ম ধার্য করেন না, এইগুলোকে আমরা বলবো কি লুকায়িত পাঠ্যক্রম। নেক্সট দেখো, নেক্সট বলছে শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলে শিক্ষার্থীরা উঠে দাঁড়াবে এবং বসতে বললে তা বসবে। এগুলো কি? এগুলো হচ্ছে শিক্ষক মহাশয়কে সম্মান জ্ঞাপন করার জন্য করা হয়, এগুলো কিন্তু সব হচ্ছে লুকায়িত পাঠ্যক্রম, যেগুলো প্রকাশিত হয় না। নেক্সট দেখো চ নাম্বারটা, বিদ্যালয়ে ইউনিফর্ম থাকলে প্রতিদিন ইউনিফর্ম পরে আসা, যেটা আমি তোমাকে বললাম, এটাও কিন্তু একটা লুকায়িত পাঠ্যক্রম। বোঝা গেল? ক্লিয়ার সবার এই পর্যন্ত? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে চলো নেক্সট দেখো,
নেক্সট বলছে ইনফ্যান্সি। ইনফ্যান্সি মানে কি বলতো? একদম প্রারম্ভিক শৈশবকাল। ইনফ্যান্সি কথার মানে হচ্ছে প্রারম্ভিক শৈশবকাল। আমি ইংলিশে টার্মগুলো কেন দিয়েছি? কারণ প্রারম্ভিক শৈশবকালের বাংলা মানেটা অন্যরকম থাকতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে, কিন্তু ইনফ্যান্সি চেঞ্জ হবে না, তাই ইনফ্যান্সিটা মনে রাখবে। দেখো কি বলছে, বলছে ইনফ্যান্সি ইজ দ্য পিরিয়ড অফ দ্য টাইম ফ্রম বার্থ টু অ্যাবাউট 18 মান্থ, মানে 18 মান্থ। তাহলে ইনফ্যান্সি কি বলছে? ইনফ্যান্সি ইজ দ্য পিরিয়ড অফ টাইম। তাহলে ইনফ্যান্সির সময়কাল হলো ফ্রম দ্য বার্থ টু 18 মান্থ। তাহলে একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকে তার 18 মাস বয়স পর্যন্ত তার যে সময়কাল, এই সময়কালটাকে কি বলছে? ইনফ্যান্সি পিরিয়ড। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে ডিউরিং দিস টাইম। ডিউরিং দিস টাইম মানে সেই সময়ে বা এই টাইমে দ্য ফ্যামিলি ইজ দ্য প্রাইমারি এজেন্ট অফ দ্য সোশিয়েশন। ভেরি ইম্পর্টেন্ট। যখন একটা বাচ্চা, পরীক্ষায় প্রশ্ন আসবে এরকম, যখন একটা বাচ্চা বা যখন একটা শিশু ইনফ্যান্সি মানে প্রারম্ভিক শৈশবকালে থাকে, তখন তার সামাজিকীকরণের প্রথম মাধ্যমটা কি? তখন আনসার কি হবে তোমাদের? ফ্যামিলি বা প্যারেন্টস। এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট কি বলছে দেখো, parents teach their children about the basic norms and value of society such as language, manners and social rule. তাহলে এখানে কি বলছেন? যে প্যারেন্টস টিচ, এই যে প্যারেন্টস মানে কি? প্যারেন্টস কথার অর্থ হচ্ছে বাবা মা। তাহলে প্যারেন্টস টিচ দেয়ার চিলড্রেন, প্রত্যেকটি বাবা মা তার শিক্ষা মানে বাচ্চাদেরকে বা তার সন্তানদেরকে কি করে? শিক্ষা দেয়। কি ব্যাপারে? এই সামাজিকীকরণের। তাহলে বলছে প্যারেন্টস টিচ দেয়ার চিলড্রেন, মানে প্রত্যেকটি বাবা মা তার শিশুদেরকে কি করে বা তার বাচ্চাদেরকে কি করে? শিক্ষা দেন। অ্যাবাউট দ্য বেসিক নর্ম। বেসিক নর্ম মানে কি? সাধারণ যে নিয়ম নীতি এগুলো রয়েছে সমাজের, সেগুলি সম্পর্কে। তাহলে ইনফ্যান্সিতে কি করে? ইনফ্যান্সির সময়ে একটা বাচ্চার তার প্রাথমিক যে সোশিয়ালাইজেশনের যে এজেন্ট রয়েছে সেটা হচ্ছে তার ফ্যামিলি। আর এই ফ্যামিলি তাকে সবসময় কি করে? সমাজের যে বিভিন্ন নিয়ম আদব কায়দাগুলো রয়েছে সেগুলো শিখতে সাহায্য করে। নেক্সট পয়েন্ট বলছে দে অলসো প্রোভাইড দেয়ার চিলড্রেন উইথ লাভ, সাপোর্ট অ্যান্ড সিকিউরিটি। শুধুমাত্র এইগুলোই করে না, তারা কিন্তু তার যে সন্তান রয়েছে বা তার যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে তাদেরকে কি করে? যে প্রোভাইড করে সাপোর্ট, সিকিউরিটি মানে নিরাপত্তা, এইগুলো কিন্তু প্রোভাইড করে। কখন? ইনফ্যান্সি পিরিয়ডে। বলো, ইংলিশটা কারো বুঝতে প্রবলেম? কোন লাইনে, কোন জায়গায়? চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, ইন আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড মানে মানে ওই যে ইনফ্যান্সির ঠিক পরের স্তরটা, এটাকে বলছে কি? আর্লি চাইল্ডহুড। এখানে কি বলছে দেখো, দ্য পিয়ার গ্রুপ বিকেমস অ্যান ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট এজেন্ট অফ সোশিয়ালাইজেশন। বুঝতে পেরেছো? তাহলে তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন একটা শিশুর কোন পর্যায়ে শিশুরা সামাজিকরণ মাধ্যম হিসাবে তার পিয়ার গ্রুপ মানে তার দলকে বেছে নেয়, তখন আনসার করবে ইন দা আর্লি চাইল্ডহুড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার বলবো এগুলো কিন্তু ইংলিশে মনে রাখবে। তাহলে ইন দা আর্লি চাইল্ডহুডে কি করা হয়? একটি শিশু বা একটি বাচ্চা কি করে? তখন যে সামাজিকীকরণ করছে তার প্রধান মাধ্যমটা কি? প্রধান মাধ্যম হচ্ছে তার সমাজ বা তার বন্ধু বা পিয়ার গ্রুপস, সেইগুলো। বোঝা গেল এই পর্যন্ত? বলো, এই পর্যন্ত বোঝা গেছে? বলো বলো। আচ্ছা, আমি আর একবার বলে দিচ্ছি, ভালো করে শোনো। প্রথম পর্যায় হচ্ছে কি? ইনফ্যান্সি। ইনফ্যান্সি মানে কি? একদম জন্ম থেকে 18 মাস বয়স পর্যন্ত। তো ইনফ্যান্সি পিরিয়ড হচ্ছে জন্ম থেকে 18 মাস বয়সে। এই সময়ে প্রত্যেকটা শিশুর সামাজিকীকরণ হয় কিসের মাধ্যমে? তার বাবা মা এবং তার আত্মীয় স্বজন বা তার ফ্যামিলির মাধ্যমে। বোঝা গেল? তাহলে ইনফ্যান্সি পর্যায়ে প্রত্যেকটি শিশুর সামাজিকীকরণ হয় তার বাবা মা বা তার আত্মীয় স্বজনের মাধ্যমে। তারপর কি বলছে দেখো, এছাড়াও কি করা হয়? তার যে বাবা মা রয়েছে, প্যারেন্টস, সে কি করে? তার বাচ্চাদেরকে শিক্ষা দেয় কি হিসাবে? কি সম্পর্কে? যে প্রত্যেকটি সমাজে যে নর্মস রয়েছে, নিয়ম নীতি রীতি মূল্যবোধ,
এইগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে শিক্ষা দেয় প্রথম কে? তার বাবা মা। তা যখন একটা শিশুর বয়স 1.5 বছর 2 বছর থাকে তখন কিন্তু সে প্রাথমিক বিদ্যালয়ে যায় না, সে তার বাবা মায়ের কাছে কিন্তু সমাজের নিয়ম রীতিনীতিগুলো শেখে। এটাই বলা হয়েছে সাত ল্যাঙ্গুয়েজ ম্যানার্স অ্যান্ড সোশ্যাল রুল, এই যে রুলস ম্যানার, যে ব্যবহার আচার আচরণ সবগুলো। দে অলসো প্রোভাইড দেয়ার চিলড্রেন উইথ লাভ সাপোর্ট অ্যান্ড সোসাইটি। এছাড়াও কি করে তারা তার মানে ওই সমস্ত শিশুদেরকে কি কি প্রোভাইড করা হয়? একটা হচ্ছে কি লাভ সাপোর্ট অ্যান্ড সিকিউরিটি। ওকে, বলো কারো ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? কোনো জায়গায় প্রবলেম? ওর সঙ্গে বাংলাটা থাকলেও ভালো হতো। একটা কথা বলি, তোমরা টিচার এলিজিবিলিটি টেস্ট দেবে, তোমরা ক্লাস 1 এর স্টুডেন্ট না, তোমরা একজন হবু শিক্ষক। আমি প্রত্যেকটা লাইনের বাংলা মানে বলে দিচ্ছি, বুঝতে পেরেছো? এগুলোর বাংলা মানে করলে একদম উল্টো পাল্টা হয়ে যাবে। যেগুলো বাংলাতে আছে, যেগুলো ইংলিশে দরকার সেগুলো ইংলিশেই পড়ো, আর যেইটুক বাংলাতে দরকার আমি বাংলা বলে দিচ্ছি, ওইটুক বাংলা করতে গেলে পরীক্ষা আনসার করতে পারবে না, কারণ বাংলার এগুলো মানে সব অদ্ভুত অদ্ভুত হয়ে যাবে। বুঝেছো? হ্যাঁ স্যার। সব বাংলা দেখো সব আছে, আমি সব বুঝিয়ে দিচ্ছি তোমাদের। আর আমি ইংলিশটা কেন রাখছি বলো তো? কারণটা হচ্ছে তোমরা সিটেট পরীক্ষাটা দিতে পারবে। মাইক্রোফোন অফ করো। দেখো এখানে কি বলছি, ইন আর্লি চাইল্ডহুড, এবার ইনফ্যান্সিটা বলে দিলাম, এবার বলছি দেখো আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুডে কি হচ্ছে, এটা যদি বাংলা মানে করো পরীক্ষায় কখনো সঠিক আনসার করে আসতে পারবে না, কারণ এর বাংলা মানে অনেক জায়গায় অনেক রকম পাবে, সেই জন্য ইংলিশ টার্মটা মনে রাখো। বলছে আর্লি চাইল্ডহুডে কি হয়, যে শিশুরা তার সামাজিকরণের মাধ্যম হিসাবে তার পিয়ার গ্রুপকে বেছে নেয়। পিয়ার গ্রুপ মানে কি? ওই যে দল, বুঝতে পারছো? দল, এটাকে বলছে পিয়ার গ্রুপ। তাহলে পরীক্ষা যদি আনসার আসে ইনফ্যান্সির টাইমে একজন শিশুর সামাজিকরণের প্রধান মাধ্যম কি, তাহলে আনসার হবে কি? ফ্যামিলি, বাবা মা। আর ইন আর্লি চাইল্ডহুডের ক্ষেত্রে একটা শিশুর সামাজিকীকরণের প্রধান মাধ্যমটা কি হবে? পিয়ার গ্রুপ। এই দুটো পয়েন্ট মনে থেকে দেবে, একদম খুবই সহজ। চলো নেক্সট দেখো। তা নেক্সট বলছে চিলড্রেন বলছে দেখো চিলড্রেন লার্ন ফ্রম দেয়ার পিয়ার্স অ্যাবাউট সোশ্যাল নর্ম, ভ্যালু, বিহেভিয়ার। তাহলে প্রথমে যখন আমরা পড়লাম, ভালো করে বোঝো, প্রথমে যখন আমরা পড়লাম যে ইনফেন্সি, তখন যে ওই যে ছোট ছোট বাচ্চা বা শিশুরা বা স্টুডেন্টরা তার যে সামাজিকীকরণ কোথায় শিখছে? তার বাবা মায়ের কাছ থেকে। কিন্তু যখন ওই বাচ্চাটা একটু বড় হয়ে যখন তার আর্লি চাইল্ডহুডে চলে আসে তখন তার সামাজিকরণ শিখছে কোথা থেকে? শুধুমাত্র মনে রাখবে পিয়ার গ্রুপের কাছ থেকে, অর্থাৎ তার যে দলের কাছ থেকে কিন্তু তারা কিন্তু সমাজের নিয়ম রীতি নীতি আদব কায়দাগুলো মেনে চলতে চায়। এটাই হচ্ছে পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। The school also became an important agent of socialization in the early childhood. Very very important, very very important এই পয়েন্টটা মনে রাখবে। তাহলে কোন পর্যায়ে পরীক্ষা যদি প্রশ্ন আসে, কোন পর্যায়ে একটি শিশুর সামাজিকরণের প্রধান মাধ্যম হচ্ছে কি? দেখেন ওখানে কি বলছে? স্কুল। তাহলে আনসার কি হবে তোমাদের? একদম আনসার হবে কি? আর্লি চাইল্ডহুড। বোঝা গেল? চলো দেখো, কে যেন বলছিলে অ্যাক্টিভ এজেন্সি আর প্যাসিভ এজেন্সি, বা মানে সক্রিয় সামাজিকরণ মাধ্যম আর নিষ্ক্রিয় সামাজিকরণ মাধ্যম, সব এইগুলো পেয়েছো? দেখো কি বলতে চাইছি এখানে, দেখো ভালো করে। মানে ব্যাপারটা কি হয়েছে না, কালকে আমাদের সারা রাত্রি ধরে কাউন্সিল হয়েছে। মানে সেই তোমার কি বলি, ভোরবেলাতে
আমি আজকে বাড়ি এসেছি, তারপরে আবার সেই সকাল 6টার সময় স্কুল, তারপরে বিভিন্ন অফিসে ঘুরতে ঘুরতে আজকে মানে এতটাই ক্লান্ত, মানে আমি ধরো পড়াচ্ছি তো, পড়া থেকে যদি মানে আজকের জন্য শুধু বলছি, পড়া থেকে যদি কোনো ধরো মানে আমার টপিকের বাইরে যদি আমি কিছু বলে ফেলি তাহলে আমাকে কিন্তু মনে করে দিও, ঠিক আছে? মানে বুঝতে পারছো কেন বলছি কথাটা? স্যার কোন স্কুল আপনার? আমার কাছে, হ্যালো? বেশি বেশি দূরে না, কাছেই, 30 মিনিট। কোথায়? আমার কোথায় বাড়ি স্যার, আপনি বলুন কোথায়? হরিহরপাড়া, মুর্শিদাবাদ। ও, ভালো। আচ্ছা শোনো, হ্যাঁ আমি সেটা পড়াচ্ছি তোমাদের, আর একটু পড়িয়ে দিই, এখনো অনেকটা বাকি আছে। তো আমি যেটা বললাম তোমাদের, যদি আমি ধরো মানে কোনো কিছু মানে টপিক রিলেটেড যদি অন্য কিছু বলে দিই, অন্য টপিক চলে আসে, তাহলে একটু বলে দিও আমি, ঠিক আছে? মানে আমার কি বলতো, চোখ উঠছে না একদম, কিন্তু তোমাদের দুদিন পড়ানো হয়নি তো, সেজন্য আমি পড়ে দিচ্ছি। দেখো তাহলে টাইপ অফ এজেন্সিটা দেখো, টাইপ অফ এজেন্সিতে কি বলছে, অ্যাক্টিভ এজেন্সি। অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। অ্যাক্টিভ মানে কি? সক্রিয়, তোমরা জানো। এজেন্সি মানে মাধ্যম, তাহলে সক্রিয় মাধ্যম মানে সামাজিকীকরণে সক্রিয় মাধ্যমগুলি কি কি দেখে নাও কি বলছে। দ্য এজেন্সি হুইচ অ্যাক্টিভলি পার্টিসিপেট in educating and socializing focus by directly interacting with individual are the active agency of the socialization। জিনিসটা বোঝো। তাহলে অ্যাক্টিভ এজেন্সি বলতে কি বোঝায়? অ্যাক্টিভ এজেন্সি বলতে বোঝাচ্ছে ওই সমস্ত এজেন্সি যেগুলি একজন শিক্ষার্থীর সামাজিকীকরণে একদম ডাইরেক্টলি মানে সরাসরি ভাবে প্রভাব ফেলে, এগুলোকে বলছে কি অ্যাক্টিভ এজেন্সি। দেখো কি বলছে, উইথ সাচ এজেন্সি কি কি হতে পারে? an individual comes into contact and react directly, যেটা আমি বললাম। এখানে কি হচ্ছে যে সরাসরি তারা মানে একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে, যেমন হচ্ছে ফ্যামিলি। পরীক্ষায় শুধু তোমাদের আসবে উদাহরণগুলো, বারবার বলছি পরীক্ষায় আসবে তোমাদের উদাহরণগুলো এইগুলো, ঠিক আছে? যেমন হচ্ছে ফ্যামিলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা যদি দেয় যে অ্যাক্টিভ এজেন্সি কোনটি, আনসার করবে ফ্যামিলি। 2 নাম্বার স্কুল, অ্যাক্টিভ এজেন্সি। 3 নাম্বার হচ্ছে কি কমিউনিটি পিয়ার গ্রুপ, অ্যাক্টিভ এজেন্সি। অ্যাসোসিয়েশন মানে কোন সভা সংঘ এগুলো। তারপর মাস মিডিয়া, পলিটিক্যাল, তারপর রিলিজিয়াস অ্যান্ড ইকোনমিক গ্রুপ। এই যে গ্রুপগুলোর নাম বললাম এগুলোকে বলছি আমরা কি অ্যাক্টিভ এজেন্সি। এবার বাংলায় তোমাদের বলে দিই, দেখো ফ্যামিলি মানে তোমরা জানো প্রত্যেকে পরিবার, একটি অ্যাক্টিভ এজেন্সি। স্কুল বিদ্যালয় অ্যাক্টিভ এজেন্সি। কমিউনিটি পিয়ার গ্রুপ, কমিউনিটি পিয়ার গ্রুপ মানে ওই যে খেলার যে বন্ধু বান্ধবীদের যে গ্রুপ, সেটা হচ্ছে কমিউনিটি পিয়ার গ্রুপ, এটাও কিন্তু অ্যাক্টিভ এজেন্সি। তারপরে অ্যাসোসিয়েশন মানে কোন জায়গায় সভা হচ্ছে, সমিতি হচ্ছে, সেগুলো কিন্তু অ্যাক্টিভ এজেন্সি। তারপরে কিছু কিছু মাস মিডিয়া রয়েছে, তারপর পলিটিক্যাল যে রাজনৈতিক জিনিসটা সেটা কিন্তু অ্যাক্টিভ এজেন্সি। রিলিজিয়াস মানে ধর্ম সম্পর্কিত, অ্যাক্টিভ এজেন্সি। ইকোনমিক গ্রুপ মানে অর্থনৈতিক সম্পর্কিত, সেটাও কিন্তু অ্যাক্টিভ এজেন্সি। তাহলে অ্যাক্টিভ এজেন্সির নামগুলো কারো বুঝতে প্রবলেম বলো? এর বাইরে কোনো প্রশ্ন আসবে না পরীক্ষা আসলে। আমি পুরো সিটেট একদম দেখে তোমাদের অপশন গুলো তুলে তুলে দিয়েছি, পরীক্ষা আসলে এর মধ্যে থেকে আসবে। সব ক্লিয়ার হচ্ছে এই পর্যন্ত? বলো কোন জায়গায় বুঝতে প্রবলেম? দেখো এবার যেটা আমি তোমাদের বলবো কি প্যাসিভ এজেন্সি। প্যাসিভ এজেন্সিটা বোঝো। প্যাসিভ মানে কি? ওই যে নিষ্ক্রিয় মাধ্যম। বলো মাইক্রোফোন অন করতে নিষেধ করছে, তোমরা কেন বোঝো না? দেখো এখানে বলছে কি প্যাসিভ এজেন্সি, প্যাসিভ এজেন্সিটা বোঝো। বলছে সাচ এজেন্সি ডু নট ইন্টারঅ্যাক্ট মিউচুয়ালি ইন ডাইরেক্ট ওয়ে। তাহলে এছাড়াও কিছু কিছু এজেন্সি রয়েছে যেগুলি একটি শিশু বা কোনো ব্যক্তির মানে সামাজিকীকরণে ডাইরেক্টলি কিন্তু প্রভাব ফেলে না। যেগুলো ডাইরেক্টলি প্রভাব ফেলছে না, সক্রিয়ভাবে প্রভাব ফেলছে না, সেটাকে আমরা বলবো কি প্যাসিভ এজেন্সি। দেখে নাও কি বলছে, সাচ অ্যাজ এজেন্সি রিগার্ডিং হচ্ছে কি প্যাসিভ এজেন্সি। যেমন কি কি রেডিও, টিভি, সিনেমা, নিউজ পেপার, এগুলো সবই কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ছে? প্যাসিভ এজেন্সি। বোঝা গেল?
তো তোমরা 2024-এর প্রাইমারি টেটের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়ে গেছে আমাদের অলরেডি। তো এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোকে একই সঙ্গে পড়ানো হচ্ছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। অ্যাডমিশনের সমস্ত প্রসিডিওর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। এখানে প্রিভিয়াস ইয়ারের ক্লাস, সাবজেক্ট ওয়াইজ ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস, ডেলি লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস সব কিছু পেয়ে যাবে। মান্থলি ফিস তোমাদের খুবই কম রয়েছে দেখতে পাচ্ছ। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে তোমরা ডিটেলসে জানতে পারবে। থ্যাংক ইউ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, চলো কতটা ক্লিয়ার দেখি এবার করো, আনসার করবে, ঠিক আছে? প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যাক্টিভ এজেন্সি অফ দ্য সোশিয়ালাইজেশন? নিচের কোনটি সক্রিয় সামাজিকীকরণের একটি মাধ্যম নয়? ফ্যামিলি, স্কুল। 2 নম্বর দেখে নাও। নেক্সট 3 নাম্বার অপশন, 3 নাম্বার বলছে রেলওয়ে স্টেশন, 4 নাম্বার রিলিজিয়াস ইনস্টিটিউশন। আনসার করো। নিচের কোনটি অ্যাক্টিভ এজেন্সির মধ্যে পড়ছে? আনসার করো। রেলওয়ে, রিলিজিয়াস, তারপর নেক্সট দেখো এখানে আরো আছে দুটো অপশন, এক ফ্যামিলি, স্কুল। কি হবে অ্যান্সার? আচ্ছা তোমরা কি মেসেজ করছো না কেন? আনসার করো। তোমাদের কি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হচ্ছে? স্যার মেসেজ করছি তো। আমি কারোর মেসেজ দেখতে পাচ্ছি না, কেন বুঝতে পারছি না। আচ্ছা, স্যার করছি আমরা। ওকে ওকে, এবার দেখতে পেয়েছি তোমরা করছো, দেখেছি। ওকে, একদম, পেয়েছি পেয়েছি, এবার এসছে। চলো, একদম কারেক্ট, অপশন নাম্বার সি, রেলওয়ে স্টেশন। হ্যাঁ বলো। স্যার মিডিয়া হচ্ছে অ্যাক্টিভ এজেন্সি, আবার এখানে দেখাচ্ছে নিউজ পেপার প্যাসিভ এজেন্সি। তাহলে স্যার মিডিয়া আর নিউজ পেপার এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি থাকছে? অ্যাক্টিভ এজেন্সি তুমি নেবে না, যদি প্যাসিভ এজেন্সি আসে প্যাসিভ এজেন্সি আনসার করবে, ঠিক আছে? এমসিকিউ যখন করবো তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে, দেখো একটু ওয়েট করো। কিন্তু যদি পরীক্ষা আসে সেটা তুমি প্যাসিভ নেবে, দেখো একটু ওয়েট করো জাস্ট। এই কোশ্চেন আনসার করো, তারপর দেখতে হবে ড্যাশ ইজ এ প্রাইমারি অ্যান্ড ড্যাশ ইজ সেকেন্ডারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন অফ চিলড্রেন। আনসার করো। সবই কিন্তু সিটেটের কোশ্চেন এগুলো। আনসার করো। ড্যাশ ইজ প্রাইমারি অ্যান্ড ড্যাশ ইজ সেকেন্ডারি এজেন্ট অফ দ্য সোশিয়ালাইজেশন। আনসার করো। 2 নাম্বার কোশ্চেন আনসার করো। একদম প্রত্যেকে কারেক্ট। লিপিকা, সমীরণ, সঙ্গীতা, হামিদা। হামিদা বলছে সি। এখানে সি কেন হবে? কারণ দেখো সি এ কি আছে? স্কুল। স্কুল কি প্রাইমারি এজেন্সির মধ্যে পড়ে? একদমই না, তাহলে তো হবেই না। তাহলে এখানে আমার কারেক্ট আনসার কি? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ, ইমিডিয়েট নেইবারহুড। ইমিডিয়েট নেইবারহুড মানে আমার যে ফ্যামিলি সেটাকে বলতে চাইছে। আর মাস মিডিয়াকে আমরা কি বলবো? সেকেন্ড। বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে এবার? তাহলে ইমিডিয়েট নেইবারহুড হচ্ছে প্রাইমারি, আর মাস মিডিয়া হচ্ছে কি সেকেন্ডারি এজেন্ট অফ দা সোশিয়ালাইজেশন। ক্লিয়ার সবাই এই পর্যন্ত? ওকে, নেক্সট দেখো। চলো আনসার করো। 3 নাম্বার কোশ্চেন, প্রসেস অফ প্রাইমারি সোশিয়ালাইজেশন বিগিনস ফ্রম। তাহলে একটা শিশুর প্রাথমিক পর্যায়ে কোন পর্যায় থেকে তার সোশিয়ালাইজেশন শুরু হয়? আনসার করো। ইনফ্যান্সি, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড। একদম কারেক্ট, প্রত্যেকের সঠিক আনসার অপশন নাম্বার এ, ইনফ্যান্সি। ওকে, চলো নেক্সট আনসার করো। নেক্সট করো, ড্যাশ রেফার টু দ্য লার্নিং দ্যাট চিলড্রেন আন্ডারগো হোয়েন দে ইন্টার সোশ্যাল ইনস্টিটিউশন সাচ অ্যাজ স্কুল। ভালো করে বোঝো, বলছে ড্যাশ রেফার দ্য লার্নিং
নিচের এইটিকে কি বলা হয়, লার্নিং এর একটি মানে লার্নিং হিসাবে দেখা হয়, দ্যাট চিলড্রেন আন্ডারগো, যেখানে শিশুরা যায়, হোয়েন দে এন্টার সোশ্যাল ইনস্টিটিউশন সাচ অ্যাজ স্কুল। তাহলে স্কুলটা কি, যদি এটা বুঝতে পারো তাহলে আনসার পারবে। করো 4 নম্বরে বলছে স্কুলটা সোশিয়ালাইজেশনের কোন মাধ্যম, প্রত্যেক আনসার করো। একদম কারেক্ট, সঠিক আনসার অপশন নাম্বার ডি, সেকেন্ডারি সোশিয়ালাইজেশন। বোঝা গেল, অর্থাৎ দ্বিতীয় মাধ্যম, সামাজিকরণের দ্বিতীয় মাধ্যম, অপশন ডি একদম কারেক্ট সবার। দেখো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আর দ্য মেজর সোশিয়ালাইজেশন এজেন্সি। বলছে হুইচ অফ দ্য ফলোইং বলছে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য মেজর সোশিয়ালাইজেশন এজেন্সি, মানে মেজর মানে কি সব থেকে প্রাথমিক বা মানে মুখ্য, বুঝতে পেরেছো? নিচের কোনটি সামাজিকরণের মুখ্য এজেন্সি, দেখে নাও কি রয়েছে অপশন দেখো। অপশন বলছে কমিউনিটি, ফ্যামিলি, সেম গ্রুপ, ফর্মাল এডুকেশন ইনস্টিটিউশন। আনসার করো এবার, এগুলো চুজ করো, প্রত্যেক আনসার করবে। প্রত্যেক আনসার করো। একদম কারেক্ট, সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার বি। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট বলছে হিন্ডারেন্স ইন সোশিয়ালাইজেশন ইজ কজড বাই। হিন্ডারেন্স মানে বুঝছো, হিন্ডারেন্স কথার মানে হচ্ছে বাধা, ঠিক আছে? তাহলে নিচের কোনটি সামাজিকরণের বাধা, প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সামাজিকরণের বাধা, রিলিজিয়ান, ইকুয়ালিটি, পলিটিক্স আর প্রিজুডিস। প্রিজুডিস মানে কুসংস্কার, আনসার করো। প্রিজুডিস মানে কুসংস্কার, নিচের কোনটি সামাজিকরণে বাধা দেয়, ধর্ম, সমতা, রাজনৈতিক আর এটা হচ্ছে কুসংস্কার। একদম সঠিক আনসার অপশন নাম্বার ডি, কুসংস্কার। ক্লিয়ার, অপশন ডি। চলো এখানে আরো দুটো পয়েন্ট পড়বো, ঠিক আছে? এই দুটো পয়েন্ট পড়ে নিই। দেখো কি বলছে, ফর্মাল সোশিয়ালাইজেশন আর ইনফর্মাল। ফর্মাল মানে কি বোঝে নাও, একটা হচ্ছে কি নিয়ন্ত্রিত, একটা হচ্ছে কি অনিয়ন্ত্রিত। আমি কেন ইংলিশে লিখেছি একটু বুঝতে হবে, কারণ এইগুলোর প্রপার বাংলা মানে হয় না সঠিক। এবার পরীক্ষা তোমাদের কি বাংলা মানে দেবে তখন কিছু বুঝতে পারবে না, এই জন্য ইংলিশটা মনে রাখতে বলছি তোমাদের। এগুলো বলছে দেখো, ফর্মাল সোশিয়ালাইজেশনটা কি, টেক প্লেস ইন হচ্ছে কি স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট, এ স্কুল এক্সাম্পল। In this environment, an organized learning of skill, norms, information take place. জিনিসটা বোঝো। বলতে চাইছে ফর্মাল সোশিয়ালাইজেশনটা কি, ফর্মাল সোশিয়ালাইজেশনটি ঘটে থাকে সাধারণত কোথা থেকে, স্কুল, কলেজ, তাছাড়া তোমার মহাবিদ্যালয়, বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ যেখানে একটা অর্গানাইজ গঠন রয়েছে। অর্থাৎ দেখো বলছে দ্য টেক প্লেস স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট, এ স্কুল মানে কোথায় হবে, স্কুলের এনভায়রনমেন্ট। যেমন ইন দিস এনভায়রনমেন্ট অ্যান অর্গানাইজ লার্নিং স্কিল, নর্মস অ্যান্ড ইনফরমেশন। তাহলে এই সমস্ত যে এনভায়রনমেন্ট অর্গানাইজ করা হচ্ছে সেখানে শিক্ষার্থীদের কি শিক্ষা দেওয়া হবে, লার্নিং অফ স্কিল, অর্থাৎ ভাষার শিক্ষণের যে দক্ষতাগুলো রয়েছে সেগুলোকে শিক্ষা দেওয়া হবে, এটাই বলা হয়েছে। সেটা হচ্ছে ফর্মাল। অর্থাৎ ছোট আকারে আমি বলে দিই, ফর্মাল সোশিয়ালাইজেশন বলতে বোঝাচ্ছে যখন কোনো শিক্ষার্থী তার পুঁথিগত জ্ঞানের বাইরে, কি বললাম সরি, পুঁথিগত জ্ঞানের মধ্যে সামাজিকীকরণ করে, পুঁথিগত জ্ঞানের মাধ্যমে সামাজিকীকরণ করে, সেটাকে বলছে কি ফর্মাল সোশিয়ালাইজেশন, অর্থাৎ নিয়ম শৃঙ্খলা মেনে পুঁথিগত ভাবে। নেক্সট কি বলছে দেখো, ইনফর্মাল সোশিয়ালাইজেশন। ইনফর্মাল মানে যেখানে তোমার স্কুল, কলেজ এগুলো কোনো ভূমিকা নেই। বলছে ইজ দ্য লার্নিং দ্যাট টেক প্লেস আউটসাইড অফ দ্য ফর্মাল স্ট্রাকচার, যেগুলো কিন্তু ফর্মাল স্ট্রাকচারের বাইরে হয়ে থাকে। ইন অ্যান informal setting, socialization is a process through which a community transact or educates their member about the norms and value. তাহলে কি বলতে চাইছে এখানে, ইনফর্মাল সোশিয়ালাইজেশনটা কি, ইনফর্মাল সোশিয়ালাইজেশন হচ্ছে যখন কোনো শিক্ষার্থী
তার সামাজিকীকরণ বা সমাজের প্রতিটি মানুষের সঙ্গে মেলামেশা এগুলো করে কিসের মাধ্যমে? যে উইদাউট স্কুল কলেজ এক্সাম এগুলো বাদ দিয়ে। তাহলে কিসের মাধ্যমে হবে? যে একজন আর একজনকে দেখে বা অন্যের কাছে কোনো গল্প শুনে যখন কোনো ব্যক্তি ইনফর্মাল ভাবে মানে সামাজিকীকরণ করে সেটাকে বলছে ইনফর্মাল সোশিয়ালাইজেশন। বলো, কারো বুঝতে প্রবলেম? ওকে, চলো নেক্সট দেখো। চলো আনসার করো, ফার্স্ট কোশ্চেন আনসার করো। বলছে পিয়ার গ্রুপস আর এজেন্ট অফ, পিয়ার গ্রুপ আর এজেন্ট অফ সেকেন্ডারি সোশিয়ালাইজেশন, তাহলে কি অ্যান্টিসিপেটরি সোশিয়ালাইজেশন, প্রাইমারি সোশিয়ালাইজেশন আর ডেভেলপমেন্টাল সোশিয়ালাইজেশন। বলো পিয়ার গ্রুপটা কি হবে? প্রাইমারি, সেকেন্ডারি, ডেভেলপমেন্ট আর কি হবে? আনসার করো প্রত্যেকে। এখানে সঠিক আনসার কি হবে? যে পিয়ার গ্রুপস হচ্ছে তোমরা জানো যে সেকেন্ডারি সোশিয়ালাইজেশন একটি মাধ্যম। তাহলে প্রাইমারি কোনটা? ওই যে বাবা মা আর পরিবার, এইগুলো হচ্ছে কি প্রাইমারি। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে ড্যাশ অ্যান্ড ড্যাশ আর দ্য সেকেন্ডারি এজেন্সি অফ দ্য সোশিয়ালাইজেশন। নিচের কোন দুটি সেকেন্ডারি সোশিয়ালাইজেশন এজেন্সি? স্কুল ফ্যামিলি, ফ্যামিলি মাস মিডিয়া, রিলিজিয়ান ফ্যামিলি, স্কুল মিডিয়া। বলো কোনটা? একদম কারেক্ট। তো এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি, স্কুল এবং মিডিয়া। ওকে, স্কুল মিডিয়া। চলো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এজেন্সি অফ সোশিয়ালাইজেশন। নিচের কোনটি সামাজিকরণের মাধ্যম নয়? পিয়ার গ্রুপ, ফ্যামিলি, শপিং আর বুকস। বলো আমরা নিচের কোনটি থেকে আমরা সামাজিকরণ অর্জন করি না? একদম, এখানে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার সি, শপিং। শপিং থেকে কিন্তু আমরা সামাজিকীকরণ করি না। পিয়ার গ্রুপ, ফ্যামিলি এবং বুক, এই তিনটে জিনিস থেকে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে সামাজিকীকরণ করতে পারি। এখানে কিন্তু সঠিক আনসার অপশন নাম্বার সি। বুঝে গেল? শপিং। স্যার স্যার বলো। স্যার বলো। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। আপনার নেটওয়ার্কের আমার সমস্যা হচ্ছে মনে হয়, দেখাচ্ছে না কিছু। আর তোমার নেটওয়ার্কের প্রবলেম আছে, আমার নেটওয়ার্কের প্রবলেম নেই। বাকিদের প্রবলেম করছে? না স্যার, না দেখা স্যার, যাচ্ছে। আমরা আমার তো দেখতে নেটওয়ার্ক ফুলই পাচ্ছি। আছে। আমরা তোমার দেখতে তোমার পাচ্ছি। নেটওয়ার্ক কি প্রবলেম করছে? তুমি একটু ক্লাস দেখাচ্ছে থেকে না। লেফট, তুমি ক্লাস, আমি তো বারবার বলছি যখন তোমাদের দেখাবে না তোমাদের নেটওয়ার্কের প্রবলেম। তুমি ক্লাসে লেফট করে অনেকবার জয়েন লেফট করেছো? হয়ে আবার জয়েন করি, অনেকবার তোমার করলাম, তাও আমার তো হ্যাঁ ঠিক আছে, তুমি রেকর্ডিংটা দেখে নিও আজকে। ঠিক আছে, হয়তো তোমার সার্ভার প্রবলেম করছে আর তোমার নেটওয়ার্কের প্রবলেম আছে, কারণ তোমার ভয়েসে প্রবলেম করছে, আমি শুনতে বুঝতে পারছি। আমার নেটওয়ার্কের প্রবলেম নেই, কারণ তোমার তো ব্রডব্যান্ডে চলছে। ঠিক আছে, আচ্ছা ফেরদৌসী কি বলছো? স্যার, শপিং এর মাধ্যমে যখন আমরা কথোপকথন করছি তখন তো একটা সামাজিকরণ হচ্ছে। আচ্ছা ওকে, দেখো স্যার, ওই জন্য বলছি যে ওই আনসারটা কি হবে? না, বোঝো, তোমার ক্ষেত্রে আমি মেনে নিলাম হবে, তোমার ক্ষেত্রে আমি মেনে নিলাম হবে। ওকে, আমি মেনে নিলাম হবে। ধরো আমি অপশন দেখবো, বলো পিয়ার গ্রুপ বেশি ইম্পর্টেন্ট না শপিং? তুমি বলবে অবশ্যই পিয়ার গ্রুপ, পিয়ার গ্রুপ কেটে দিলাম। এবার বলো ফ্যামিলি বেশি ইম্পর্টেন্ট না শপিং? তুমি বলবে ফ্যামিলি। তুমি বলবে শপিং বেশি ইম্পর্টেন্ট না বুকস? বুকস, কারণ বই পড়ে আমরা সমাজ সম্পর্কে জানতে পারি, কিন্তু শপিং পড়ে কি আমরা, শপিং করে কি আমরা সমাজ সম্পর্কে জানতে পারি? আমি ঘরে মোবাইলে বসে ফ্লিপকার্টে একটা জামা কিনলাম, এখানে আমার কি সামাজিকরণ হলো? হলো হ্যাঁ কিছু? স্যার, বুঝতে পারলাম। না স্যার, সেভাবে হলো না। তাহলে তাহলে আমি মেনে নিলাম হবে, কিন্তু অপশন অনুযায়ী আমাকে দেখতে হবে।
আমি সবসময় প্রায়োরিটি অনুযায়ী কাজ করব, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তারপরে আরো অনেক কিছু আছে, এই বাকিটা কালকে করে দেবো, নাহলে সে একদিনে সব গুলিয়ে ফেলবে, কারণ এবার যেটা আছে সেটা অনেকটা টাফ। বাংলাতে রয়েছে, বুঝলে, এগুলো বাংলাতে রয়েছে, একদম ভয় পাওয়ার কিছু নেই। যেগুলো ইংলিশে করেছি সেগুলো ইংলিশে করো, তাহলে পরীক্ষা আনসার করতে সুবিধা হবে। বলো, আজকে যেটুকু পড়লে কোনো প্রবলেম? যতটুকু হয়েছে কোনো জায়গায় বুঝতে প্রবলেম? আর যে ক্লাসটা মানে দেখতে পাওনি সে কিন্তু রেকর্ডিংটা দেখে নিও। তো তোমরা 2024-এর প্রাইমারি টেটের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়ে গেছে আমাদের অলরেডি। তো এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোকে একই সঙ্গে পড়ানো হচ্ছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। অ্যাডমিশনের সমস্ত প্রসিডিওর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। এখানে প্রিভিয়াস ইয়ারের ক্লাস, সাবজেক্ট ওয়াইজ ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস, ডেলি লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস সবকিছু পেয়ে যাবে। মান্থলি ফিস তোমাদের খুবই কম রয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে তোমরা ডিটেলসে জানতে পারবে। থ্যাংক ইউ।